24-এর এদিন প্রোফাইল লাল করে শাসকের মসনদ নাড়িয়ে দেয় জনতা। আইডিয়া তারেক রহমানের, বলছে ছাত্রদল। 6 সমন্বয়ককে ডিবিতে রাখা নিয়ে প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। দুপুরে ঢাকা আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হবে বৈঠক। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের আশা। নানা প্রলোভনে মানব পাচারের ফাঁদ। খুলনা অঞ্চলে বছরের পর বছর নিখোঁজ অনেকে। বিচারের দীর্ঘসূত্রতায় ধরাছোঁয়ার বাইরে পাচারকারীরা। দ্রুত বিচারের তাগিদ। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে আতঙ্ক। ঝুঁকির মাত্রা নিয়ে আরও নিরীক্ষার পরামর্শ। উপাদান ব্যবহারে নতুন করে মান নির্ধারণ করবে বিএসটিআই। এবং ইরানে ফের ভয়াবহ মার্কিন হামলা। কয়েকটি শহরে বিস্ফোরণ। ইরাকে যুক্তরাষ্ট্র সৌদির আক্রমণে নিহত বেড়ে 24। হরমুজ নিয়ে কঠোর অবস্থানে ওয়াশিংটন, তেহরান। সময় সংবাদের সঙ্গে আছে আমি তাজমিলা খান। এবার জুলাইয়ের দিনলিপি। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা 24-এর এই দিনে লাল রঙে রঞ্জিত করে নিজেদের প্রোফাইল। কোটি কোটি ব্যবহারকারীর প্রতিবাদ নাড়িয়ে দেয় শাসকের মসনদ। এর আগে নিহতদের স্মরণে 30 জুলাই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় সরকার। তবে শোকের কালো রঙের বিপরীতে মুখ চোখে লাল কাপড় বাঁধা ছবি দিয়ে অনলাইনে প্রচারণা চালায় আন্দোলনকারীরা। ছাত্রদল বলছে, এমন ধারণা এসেছিল তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। রক্তিম জুলাইয়ের দিনটি কেমন ছিল জানবো হাসান ওয়ালির প্রতিবেদনে। 30 জুলাই 2024। ইতিমধ্যে নিহত হয়েছেন শত শত মানুষ। আহতের সংখ্যা অজানা অজস্র, যার দায় সরকার ও তার পেটো বাহিনীর। এরকম একটি সময়ে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে ঘোষণা আসে রাষ্ট্রীয় শোকের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এদেশের আপামর জনতা। কোটি মানুষ এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রোফাইল রাঙিয়ে তোলে বিপ্লবের লাল রঙে। হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিলে নামে জনতা। শিক্ষার্থী ছাড়াও অন্যান্য শ্রেণী পেশার মানুষ যোগ দেন বিক্ষোভে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকদের পাশাপাশি প্রতিবাদ সমাবেশ করেন বিশিষ্ট নাগরিকরাও। এদিন জনসম্মুখে হতাহতের জন্য সরকারের কাছে জবাবদিহিতা দাবি করেন তারা। রাজপথ থেকে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন কর্মসূচি শুরুতে ইতিবাচক হিসেবে নেয়নি অনেকেই, কিন্তু পরবর্তীতে মজলুমের পক্ষে কারা তা স্পষ্ট হয় এই কর্মসূচির মাধ্যমে। কর্মসূচিটা হচ্ছে সাংবাদিক গ্রুপে দিলাম, ফেসবুক পোস্ট দিলাম, তখন মানুষ হচ্ছে খুব মানে কটু ভাষার কথা হচ্ছে বলতেছেন যে আপনার হচ্ছে কি এত বড় একটা আন্দোলন, পিক আন্দোলনটা একদম নিজে নামিয়ে আনতেছেন, অফলাইন থেকে অনলাইন চলে আসতেছেন। আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে কি যে আমাদের হচ্ছে জনমতটা যাচাই করা। আসলে যারা হচ্ছে হাসিনার নিপীড়নের পক্ষে তারা হচ্ছে কি প্রোফাইল কালো করেছিল, যারা হচ্ছে হাসিনার নিপীড়ন চায় না তারা হচ্ছে লাল করেছিল। তার মধ্যে একটা ডিভাইডেশন, একটা বাইনারি তৈরি হয়েছিল, কিন্তু আসলে কে কোন পক্ষে। ছাত্রদল সাধারণ সম্পাদক বলছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের শোকের কালো রঙের পরিবর্তে লাল রং ধারণ করে অনুষ্ঠানের নির্দেশনা এসেছিল তারেক রহমানের পক্ষ থেকে। জনাব তারেক রহমান আমাকে ফোন করে বললেন যে যেহেতু ওরা কালো কিছু দিয়ে করছে, তাহলে দেখো লাল পতাকা দিয়ে কোনো প্রোগ্রাম করা যায় কিনা। এটিও আমি তাদেরকে জানালাম এবং এটি খুব সর্বসম্মতিভাবে তারা বলছে হ্যাঁ এটি খুব ভালো কর্মসূচি, এটা হতে পারে। সিদ্ধান্ত হয়েছে যে ঠিক আছে, লাল কাপড় যদি না পাওয়া যায় তাহলে অন্তত কেউ ফেসবুকে কোনো একটি লাল কিছু রং পোস্ট করে ফেস দেব, আর যাদের লাল কিছু আছে তারা বাসা থেকে প্রোগ্রামের মাধ্যমে এটি প্রতিবাদ করবে। তখন সেটা থেকে পরিবর্তিত হতে হতে সেটি আসলে লাল প্রোফাইলে অন্তর্ভুক্ত হয়েছিল। এছাড়াও কারফিউ তুলে নেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, আটককৃত শিক্ষার্থীদের মুক্তিও জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন করে হামলাকারীদের চিহ্নিত করে বিচারসহ 11 দফা দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী শিক্ষকদের ফোরাম সাদা দল। বাংলাদেশের সহিংস পরিস্থিতি ও গণগ্রেফতার নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। 6 সমন্বয়ককে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল তা নিয়েও এদিন প্রশ্ন তোলে দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতায় আদালত লজ্জিত বলেও জানায়।
এত কিছুর মধ্যেও সরকার তখন ব্যস্ত জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার কাজে। সরকারের 3 মন্ত্রী জানান একদিনের মধ্যেই নিষিদ্ধ হবে জামাত শিবিরের রাজনীতি। জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে। কাজেই এটা নিয়ে এখন 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে। স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। এদিকে পরদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা জানায় 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস এবং রাজপথে পালিত হবে এই কর্মসূচি। মজলুমের প্রতিবাদের ভাষা ঠিক কত রকমের হতে পারে তার দৃষ্টান্ত 24-এর উত্তাল জুলাই। একদিকে রাজপথে অসংখ্য মানুষের আত্মত্যাগ, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তে রাঙা লাল রঙের প্রতিবাদ। সেই প্রতিবাদ আর প্রতিরোধের আগুনেই তছনছ হয় শেখ হাসিনার সরকারের মসনদ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সম্পর্ক জোরদারে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। দুপুরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং অন্যান্য অংশীজনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেরও কথা রয়েছে তার। সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরে তিনি বাংলাদেশ সম্পর্কে বুঝতে চেষ্টা করবেন। সার্জিও গোরের সফর ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিষয়টি জানান। দেশটির চেন্নাই এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, মালয়েশিয়া থেকেও 5,000 রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে নেপিদো। তবে এই প্রক্রিয়ার সুনির্দিষ্ট কোনো সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। 2017 সাল থেকে মিয়ানমার সামরিক বাহিনীর নির্যাতন ও সহিংসতার শিকার হয়ে 13 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। বহু বছর ধরে চলা এই আঞ্চলিক সংকট ও মানবিক বিপর্যয় নিরসনে মিয়ানমারের সঙ্গে স্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রাখা হয়েছে। তীব্র গ্যাস সংকটে আজও বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। এই মুহূর্তে রাজধানীর মগবাজার আছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। সরাসরি যাচ্ছি তার কাছে। ওমর, এই মুহূর্তে আমি আছি মগবাজারের একটি গ্যাস পাম্পে। চলমান যে গ্যাসের সংকট রয়েছে, এই সংকট থেকে একেবারেই বাঁচার কোনো উপায় দেখছেন না এখানকার যারা কর্তৃপক্ষ আছে এবং যারা চালক আছে যানবাহনের, তারা দীর্ঘ সময় অপেক্ষা করে তাদের কাঙ্ক্ষিত গ্যাসটুকু নিতে পারছেন না। গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘ সময় পর তারা যখন গ্যাস নেয়ার সুযোগ পাচ্ছেন, তখন খুব বেশি গ্যাস তারা তাদের ট্যাঙ্কারে ঢোকাতে পারছেন না। কারণ হচ্ছে যেহেতু গ্যাসের চাপ কম থাকে, তখন অল্প গ্যাস নিয়ে তাদেরকে আবার ফিরে যেতে হয়। সেজন্য এই যে সংকট, এই সংকটের কারণে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশার যারা চালক আছেন, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তাদের ইনকাম একেবারেই কমে গেছে এবং তাদের যে গ্যাস নেয়ার যে সময়টা, একটা দীর্ঘ সময় লাগছে। কেউ কেউ 4-5 ঘন্টা ধরে অপেক্ষা করে সেই গ্যাসটুকু নেওয়ার চেষ্টা করেন। আবার যারা উবার কিংবা রাইড শেয়ারিং অ্যাপগুলোর মতো অ্যাপ সার্ভিস দিয়ে থাকেন, সেখানেও তাদের এই গ্যাসের সংকটের কারণে তাদের ইনকাম, আয় কমে গেছে। এবং সিএনজি চালকরা আরও যেটা আমাদেরকে জানিয়েছেন যে মালিকরা তাদের থেকে কিন্তু কম নিচ্ছেন না, কিন্তু তাদেরকে ঠিক সেই টাকাটা দিতে হচ্ছে, আবার সেই কাঙ্ক্ষিত ইনকামটাও তারা করতে পারছেন না। এই যে গ্যাসের সংকটের কারণে যে দীর্ঘ সারি তৈরি হয়েছে যানবাহনের, এই সারি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে এই কর্তৃপক্ষকে। এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে মগবাজারের এই সড়কটিতে ট্রাফিক পুলিশের একটি বাড়তি উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। যেহেতু দীর্ঘ লাইনের কারণে ট্রাফিক জ্যাম বা যানজট তৈরি হয়ে যেতে পারে, সেজন্য সেই বিষয়টিকে লক্ষ্য রেখে ট্রাফিক বিভাগ আলাদা করে বাড়তি নজর রাখছে এই পাম্পের আশপাশগুলোতে।
কর্তৃপক্ষের পক্ষ থেকেও নানান ধরনের তৎপরতা আমরা দেখতে পেয়েছি। তাদের যারা নিরাপত্তা রক্ষী রয়েছে তারাও নানানভাবে এই বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করছেন যাতে করে যানজট তৈরি না হয়। গ্যাসের চাপ কম থাকার কারণে যে চলমান সংকট সেটি বাসাবাড়ির পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এই যানবাহনের যে পরিবহনের ব্যবস্থা, এই ব্যবস্থার উপর মারাত্মক চাপ তৈরি করেছে। মগবাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মগবাজার থেকে সরাসরি যুক্ত ছিলাম। সময় সংবাদে আরও থাকছে। খালি কন্টেইনারের ডাম্পিং ঠেকাতে কঠোর অবস্থানে চট্টগ্রাম বন্দর, নন বন্ডেড এলাকায় রাখার অনুমতি চেয়ে চিঠি, কার্যকর হলে শত কোটি টাকা আয় বঞ্চিত হওয়ার শঙ্কা। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে আতঙ্ক কাটছেই না। বিষয়টি উদ্বেগের হলেও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সচেতনতা বেশি জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ঝুঁকির মাত্রা নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষার পরামর্শ তাদের। আর আন্তর্জাতিক মানদণ্ড ও গবেষণার আলোকে নতুন করে টুথপেস্টের উপাদান ব্যবহারে মান নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিএসটিআই। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদন। দেশের বাজারে থাকা 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর এক গবেষণা প্রতিবেদন প্রকাশের পর থেকেই দেশ জুড়ে চলছে শোরগোল। বাসাবাড়ি থেকে সুপার শপ, সবখানেই আলোচনা কতটা ক্ষতিকর হতে পারে টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক। মুখে ব্যবহার করি তাহলে অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি আছে এবং সেক্ষেত্রে সবার জন্য এটা সতর্ক হওয়া উচিত। ক্যান্সার এখন একটা সাধারণ রোগ হয়ে গেছে, জ্বরের মতো। সেটার মূল কারণ কিন্তু ভেজাল। উপাদানের ভিতরে যদি আমার থাকে, সমস্যা থাকে, তাহলে তো প্রোডাক্ট আলটিমেটলি ভালো হবে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মাইক্রোপ্লাস্টিক মানবদেহের জন্য ক্ষতিকর। তবে টুথপেস্টে থাকা এই পদার্থ নিয়ে এখনই আতঙ্কিত হবার কিছু নেই। তবে শিশুদের ক্ষেত্রে এই ধরনের টুথপেস্ট ব্যবহারে বাড়তি সতর্কতার কথাও জানান এই বিশেষজ্ঞ। প্যানিক তৈরি হওয়ার মতো কোনো কারণই নেই। কারণ হচ্ছে আমরা টুথপেস্ট খাই না, এটা ফেলে দেই। মাইক্রোপ্লাস্টিকের হেলথ হ্যাজার্ড খুবই ডেঞ্জারাস। যে এইটা আমাদের শরীরে প্রবেশ করলে এটা পরিপাকতন্ত্র, স্নায়ুতন্ত্র এবং আমাদের হৃদযন্ত্র সব কিছুতে এটা হ্যাম্পার করতে পারে। শিশুদের ক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে যেন কিছুতেই টুথপেস্ট খেয়ে না ফেলে। এসডিও বলছে গবেষণাটি আতঙ্ক ছড়ানোর জন্য নয়, বরং বাজার মনিটরিং, ভোক্তা ও সরকারকে সচেতন করতেই এই গবেষণা। ভোক্তার সচেতনতা তৈরি হলেই কিন্তু যারা উৎপাদক থাকে তারাও কিন্তু সচেতন হয়ে তখন একেবারে ইকো ফ্রেন্ডলি জিনিস তৈরিতে আগ্রহী হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ল্যাবে দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষার পর টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়। গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সময় সংবাদকে জানান, বৈজ্ঞানিকভাবে সক্ষম ল্যাবরেটরিতেই হয়েছে পরীক্ষা। 30-35টারও বেশি আর্টিকেল আমরা অলরেডি সায়েন্টিফিক ফোরামে পাবলিশ করেছি। সো যেহেতু সায়েন্টিফিক আর্টিকেল পাবলিশ হয়েছে, সুতরাং আমরা যে মেথডে কাজ করি সেই মেথডটা যে এটা ডিটেকশনের জন্য উপযোগী সেটা কিন্তু অলরেডি প্রমাণিত। বিএসটিআই এর মহাপরিচালক বলছেন, টুথপেস্টে কোন কোন উপাদান ব্যবহার করা যাবে আর কোনগুলো যাবে না তা নিয়েও নতুন করে মানদণ্ড নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। আন্তর্জাতিক মানদণ্ডগুলো আবার স্টাডি করব, তারপরে যদি দেখা যায় যে আমাদের মানদণ্ডে কিছুটা চেঞ্জ আনা দরকার, কিছু পরিবর্তন আনা দরকার, সেগুলো আমরা করব। এদিকে এই বিষয়ে এক আইনজীবী রিটের পর 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে হাইকোর্ট। সায়েন্স ল্যাবরেটরির একজন, বুয়েটের একজন এবং বিএসটিআর একজন, এই 3 জনকে 15 দিনের মধ্যে একটা রিপোর্ট প্রদান করার জন্য বলছে। শুধু টুথপেস্টেই নয়, মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়েছে মাটি, পানি, বায়ু সবখানেই, জানিয়ে বিশ্বজুড়ে চলছে গবেষণা। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির খবর সামনে আসায় ভোক্তাদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। তবে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও উচিত আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ঝুঁকিপূর্ণ পণ্য চিহ্নিত করা এবং বাজার মনিটরিং করা। কেননা আমাদের প্রতিদিনের ব্যবহারের এই পণ্যটি যেন দীর্ঘমেয়াদে কোনোভাবেই স্বাস্থ্য ঝুঁকির কারণ না হয়, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বিদেশে ভালো চাকরি ও মোটা বেতনের প্রলোভনে খুলনা অঞ্চলের বাসিন্দাদের মানব পাচারের ফাঁদে ফেলছে সংঘবদ্ধ দালাল চক্র। কেউ নির্যাতন সহ্য করে ফিরছেন, কেউ আবার বছরের পর বছর নিখোঁজ। বিচারের দীর্ঘসূত্রতায় পাচারকারীরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের রিপোর্ট। দেয়, তারপরে ওখানে আমার
সেরকমের খাইতে দিত না, নির্যাতন করত। সৌদি আরব গেছিলাম দালালের মাধ্যমে, দালাল বলছিল যে ওখানে বাসাবাড়ির কাজ খুব ভালো। সচ্ছল জীবনের আশায় দালালের মাধ্যমে ওয়ার্ক পারমিট ছাড়াই সৌদি আরব যান খুলনার এক নারী। 8 ঘন্টা কাজ ও ভালো বেতনের প্রতিশ্রুতি পেলেও সেখানে পৌঁছে তাকে একটি পরিবারের কাছে বিক্রি করে দেয়া হয়। কেড়ে নেওয়া হয় পাসপোর্ট ও মোবাইল। প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা কাজের পাশাপাশি চলতে থাকে নির্যাতন। 1 মাস পর কৌশলে দেশে ফিরলেও সামাজিক অপমান আজও তাকে তাড়া করে। মাসখানেকের মতন না খাইয়া এরকমের ছিলাম। তারপরে যে সময় আর না পারি তখন ওইখান থেকে আমি অনেক মারধর করতো, নির্যাতনের শিকার হয়ে না পাইরে তখন আমি পালাইছি। ঠিকমতো কাজ না করতে পারলে খাবার দেয় না, বাসায় যোগাযোগ করতে দিত না, ফোন নিয়ে নিছে, পাসপোর্ট টাসপোর্ট সব নিয়ে নিছে। রান্না করতে করতে এক পর্যায়ে আর কি ওরা করলো যে আমাদের এইখান থেকে 25,000 টাকা পাঠাইলে আর বাকি টাকা ওরা দিয়ে আমরা বাংলাদেশে পাঠাবে। এই নারীর মতো খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের শত শত মানুষ মানব পাচারের শিকার। চাকরি, বিয়ে বা বিদেশে উচ্চ বেতনের লোভে তারা পাচার হচ্ছেন। কেউ জোরপূর্বক শ্রম, নির্যাতন, যৌন সহিংসতা ও মুক্তিপণের ফাঁদে পড়ছেন। আবার অনেকে বছরের পর বছর ধরে নিখোঁজ। মধ্যবিত্ত হোক, গরিব হোক, যারা বিদেশে যাচ্ছেন তারা খুব সতর্কভাবে যাবেন। নারীরা ধরেন 100%-এর ভিতরে 10% আছে আর 90%ই দেশে ফিরে আইছে। কিছু কিছু জায়গায় যৌন নির্যাতনও আছে, কথা বলছেন। তারপরে খাবারের কষ্ট, ধরেন বেতন দেয় না। দেশে ফিরে কেউ মামলা করলেও ভয়, সামাজিক চাপ ও দীর্ঘ বিচার প্রক্রিয়ায় অনেকেই আইনের আশ্রয় নেন না। এতে দালাল চক্রের অনেক সদস্যই থেকে যাচ্ছে আইনের আওতার বাইরে। উপযুক্ত শাস্তির বিধান করা উচিত, যাতে তারা শাস্তি পায়। সমাজে তারা যতই প্রভাবশালী হোক না কেন, এক্ষেত্রে আইনের সহায়তা পেতে আমাদের আইনাঙ্গ থেকে আমরা আইনজীবীরা, যেমন ব্লাস্ট আছে, সরকারি লিগাল এইড আছে, এখান থেকে আমরা বিনা পয়সায় তাদেরকে সহায়তা করতে পারি। মানব পাচার প্রতিরোধে কাজ করা সংস্থাগুলো বলছে, দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, দ্রুত বিচার এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত না হলে এই অপরাধ কমানো কঠিন। সরকারকেও এগিয়ে আসতে হবে। এখানে আইন প্রয়োগটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যদি আইনের সঠিক ব্যবহার না করা সম্ভব হয় তাহলে কিন্তু এটাকে বন্ধ করা যাবে না। খুলনা বিভাগের 10 জেলায় মানব পাচার আইনে মামলা চলছে 867টি। এর মধ্যে ঝিনাইদহ ও সাতক্ষীরাতেই 5 শতাধিক। খুলনা ট্রাইব্যুনালে রয়েছে আরও শতাধিক মামলা। শুধু আইন প্রয়োগ নয়, দারিদ্র্য, বেকারত্ব, নিরাপদ অভিবাসন সম্পর্কে অজ্ঞতা এবং দালাল চক্রের প্রভাব না কমলে পাচারের এই প্রবণতা বন্ধ হবে না। আর ততদিন উন্নত জীবনের স্বপ্নে অনেকেই পা বাড়াবেন অজানার পথে, যাদের কেউ কেউ হয়তো আর কোনোদিন ফিরবেন না। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সময় সংবাদে আরও থাকছে, ইউরোপে দাবানলের ভয়াবহতা কমলেও নতুন করে ছড়ানোর শঙ্কা। গ্রিসে 3 দমকল কর্মীর মৃত্যু। তুরস্কে বিস্তৃত অঞ্চলে ছড়িয়েছে আগুন, সতর্ক ইইউ। খালি কন্টেইনারের ডাম্পিং প্রবণতা ঠেকাতে অবশেষে শিপিং এজেন্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। হ্যান্ডেলিংয়ের গতি আনতে সব ধরনের খালি কন্টেইনার বন্দর ও অফডকের বাইরে পাঠিয়ে দিতে চায় তারা। প্রতি মাসে জেনারেট হওয়া 60,000-এর বেশি খালি কন্টেইনার নন বন্ডেড এলাকায় রাখার অনুমতি দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠিও দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে শত কোটি টাকার আয় থেকে বঞ্চিত হবে বন্দর ও অফডক। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় চট্টগ্রাম বন্দর ও অফডকগুলোতে চার্জ তুলনামূলক কম হয় বিদেশি শিপিং প্রতিষ্ঠানগুলো এখানে খালি কন্টেনার জমিয়ে রাখার অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে নীরবতা ভেঙে সরব হয়েছে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড টার্মিনালে হ্যান্ডেলিংয়ে গতি আনতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে দেওয়া এক চিঠিতে এসব কন্টেনার বন্ডেড লাইসেন্স ছাড়া এলাকায় সংরক্ষণের অনুমতি চাওয়া হয়েছে। দৈনিক গড়ে 2 থেকে 3 হাজার খালি কন্টেনার বন্দরের অভ্যন্তরে অবস্থান করে। আমাদের প্রস্তাব হচ্ছে যে আমরা এই খালি কন্টেনারগুলোতে যেহেতু কোনো পণ্য নেই, এটা যদি বন্ডেড এরিয়ার বাইরে রাখার অনুমতি পাওয়া যায় তাহলে ওই স্থানে আমরা আরও অধিক পরিমাণ পণ্যবাহী কন্টেনার, সেটা আমদানি অথবা রপ্তানি বাণিজ্যের কন্টেনার আমরা রাখতে পারবো। আমদানিকৃত এলসিএল কন্টেনার আনস্টাফিং সহ 70% ও এলসিএল কন্টেনার খুলে পণ্য ডেলিভারি দিতে হয় বলে প্রতিদিনই 2,500 থেকে 3,000 খালি কন্টেনারে স্তূপ জমছে বন্দরের ইয়ার্ডে। এই অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম কাস্টম হাউস, কারণ বন্ডেড আইটেম হিসেবে এসব কন্টেনার তদারকির দায়িত্ব প্রতিষ্ঠানটির। বন্দর কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডে একটা চিঠি প্রেরণ করেছে, আমরা সেটার অনুলিপি পেয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড মূলত খালি কন্টেইনার বন্ডেড এরিয়ার বাইরে সংরক্ষণ করা যাবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ড দিবে।
জাতীয় রাজস্ব বোর্ড নিশ্চয় আইনি সব বিধিবিধান দেখে সিদ্ধান্ত গ্রহণ করবে। বন্দরে 20 ফুট সাইজের একটি খালি কন্টেনার 7 দিন পর্যন্ত রাখতে গেলে শিপিং এজেন্টকে $6.9 মার্কিন মাসুল গুনতে হয়, আর 40 ফুট কন্টেনারের ক্ষেত্রে এই মাসুল $13.8 মার্কিন। তবে পরবর্তী 7 দিনের জন্য মাসুল হবে দ্বিগুণ। আর বেসরকারি অফডকে 20 ফুটের কন্টেনারের জন্য প্রতিদিন 100 টাকা ও 40 ফুটের কন্টেনার চার্জ 200 টাকা। 1,06,000 কন্টেনার ধারণ ক্ষমতার 23টি বেসরকারি অফডকে খালি কন্টেনার রয়েছে 56,952 টিএস। খালি কন্টেনারকে নন বন্ডেড এরিয়াতে থাকার সুযোগ দেওয়া হয়, তাহলে খালি কন্টেনারের যে রেগুলেশনস সেটা কাস্টম হাউস ততটা ভালোভাবে করতে পারবে না। এবং যদি খালি কন্টেনার বাংলাদেশের অভ্যন্তরে কনজিউমড হয়, ইউটিলাইজড হয়, তাহলে এটার উপরে যে ট্যাক্সটা আরোপিত হবে সেই ট্যাক্সটা আদায়ের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের সমস্যা হবে। তবে মেল লাইন অপারেটর কিংবা বিদেশি শিপিং প্রতিষ্ঠানগুলোর দাবি প্রতি মাসে বাংলাদেশে আমদানি পণ্য বোঝাই 1,50,000 থেকে 1,70,000 কন্টেনার আসে বন্দরে। তার বিপরীতে রপ্তানি হচ্ছে মাত্র 60 থেকে 70,000 কন্টেনার বোঝাই পণ্য। আমদানি ও রপ্তানির মাঝে বিশাল ব্যবধান থাকায় বাংলাদেশে খালি কন্টেনারের স্তূপ জমছে। আরও বেশি বেশি লোকেশনে শিফট করা যায় তাহলে পোর্টের কনজেশনটা একটু কমবে। আর সারা পৃথিবীতে তো এটা সমাদৃত যে আইসিডি এবং সিএফএস দুটো আলাদা বিষয়। আমাদের দেশে আইসিডি এবং সিএফএস দুটাকে একসাথে করে একটা বন্ডের আন্ডারে রাখা হয়েছে। নর্মালি এমটি কন্টেনারগুলো বন্ডে রাখার খুব একটা স্কোপ অন্যান্য দেশে নাই। সদ্য বিদেয় 2025-26 অর্থ বছরে 34 লাখের বেশি কন্টেনার হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। কন্টেনার হ্যান্ডেলিংকারী বিশ্বের 100 বন্দরের মধ্যে বন্দরটির অবস্থান 68তম। পৃথিবীর অন্যান্য দেশের বন্দরের তুলনায় চট্টগ্রাম বন্দর এবং 23টি বেসরকারি অফডকে খালি কন্টেনার রাখার চার্জ তুলনামূলক কম। আর তাই মেল লাইন অপারেটররা চট্টগ্রাম বন্দর এবং এসব অফডককে খালি কন্টেনার রাখার ডাম্পিং হিসেবে ব্যবহার করছে। তবে নতুন এই সিদ্ধান্ত কার্যকরের ক্ষেত্রে সব দিক বিবেচনা করে এবং আমদানি রপ্তানি বাণিজ্যের জটিলতা এড়িয়ে কার্যকরের কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 6 বছর আগে উদ্বোধন হলেও এখনও নিজস্ব স্থায়ী ক্যাম্পাস পায়নি মাগুরা মেডিকেল কলেজ। এতে সীমিত সুযোগ সুবিধার মধ্যেই চলছে পাঠদান ও চিকিৎসা সেবা। স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষক ও শিক্ষার্থী ও রোগীদের পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি স্থানীয়দের। মাগুরা থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। 2019 সালে যাত্রা শুরু করে মাগুরা মেডিকেল কলেজ। বর্তমানে 250 শয্যা মাগুরা সদর হাসপাতালের একটি অংশে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। একই স্থানে চলছে ক্লাস, ল্যাব কার্যক্রম ও রোগীদের চিকিৎসা সেবা। স্থায়ী ভবন না থাকায় পর্যাপ্ত ক্লাসরুম, ল্যাবরেটরি সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। অপরদিকে ক্যাম্পাস না থাকায় নানা সুবিধা বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। আর রোগীদের উন্নত চিকিৎসার জন্য যেতে হচ্ছে ফরিদপুর বা ঢাকায়। স্থানীয়রা বলছেন, দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হলে উন্নত চিকিৎসা সেবার পাশাপাশি জেলার শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মেডিকেল কলেজটি। হাসপাতালের একটি অংশ পিছনের সাইডটাকে নিয়ে এখানে গড়ে তোলা হয়েছে মাগুরা মেডিকেল কলেজ। ফ্যাকাল্টির যে ডেফিসিয়েন্সি বা টিচারের যে স্বল্পতা, এটা তো আসলে আমাদেরকে অনেক বেশি ভোগাচ্ছে। আমাদের ল্যাবরেটরি যেগুলো আছে সেগুলোকে আরও বেশি উন্নত করা হোক। স্থায়ী ক্যাম্পাসের জন্য আমাদের যে প্রকল্প, যেটা আমরা ডিপিপি বলি, সেটা মোটামুটি কমপ্লিট অবস্থায় মন্ত্রণালয়ে আছে, যেটা এখন শুধুমাত্র একনেকের অনুমোদনের অপেক্ষায়। মাগুরা শহরের পাল্লা এলাকায় মেডিকেল কলেজের জন্য স্থান নির্ধারণ করা হলেও প্রকল্প অনুমোদনও জমি সংক্রান্ত জটিলতায় এখনো দেখেনি আলোর মুখ। তবে স্বাস্থ্য বিভাগ বলছে দ্রুত শুরু হবে জমি অধিগ্রহণের কাজ। মেডিকেল কলেজ হাসপাতাল যেটা একটা স্থাপনা নাই, কিন্তু তাদের জনবল আছে, সেই জনবল দিয়ে এবং মেডিকেল কলেজের জনবল দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। আশা করি খুব দ্রুতই মেডিকেল কলেজের জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। মাগুরা সদর হাসপাতালে 2018-19 সেশনে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে শিক্ষার্থী রয়েছে 329 জন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। কাজের গরুর কিতাবে আছে, গোয়ালে নেই। এই প্রবাদ বাক্যের বাস্তব উদাহরণ ঝিনাইদহের শৈলকুপা মিনি মৎস্য হ্যাচারি। 11 বছর ধরে বন্ধ রেণু উৎপাদন, অথচ সরকারি নথিতে এখন নিয়মিত উৎপাদনের তথ্য রয়েছে। বছরের পর বছর আসছে লাখ লাখ টাকা বরাদ্দ, যার সঠিক হিসাবও নেই। ফলে সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার ও প্রকৃত কার্যক্রম নিয়ে উঠছে নানা প্রশ্ন। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান।
মাছের উৎপাদন বাড়াতে 1982 সালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কোটপাড়ায় নির্মাণ করা হয় মিনি মৎস্য হ্যাচারি। বর্তমানে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। 2 বছর আগে অবসরে যাওয়া এক কর্মচারী পরিবার নিয়ে থাকেন হ্যাচারির অফিস কক্ষে। 11 বছর ধরে হয় না কোনো রেন উৎপাদন, অথচ সরকারি হিসেবে চলতি বছরেও রেন উৎপাদন দেখানো হয়েছে 37 কেজি, খরচ দেখানো হয়েছে 1,27,000 টাকা। সরকারি তথ্য বলছে গত 3 বছর এই হ্যাচারির সংস্কার, শ্রমিক মজুরি, মৎস্যখাদ্য, কম্পিউটার সামগ্রী সহ নানা খাতে বরাদ্দ এসেছে প্রায় 10 লাখ টাকা। অথচ সেখানে গিয়ে দেখা মেলেনি কোনো কার্যক্রমের। বরাদ্দের বেশিরভাগ টাকা আত্মসাৎ করে রেন উৎপাদন দেখাতে কিছু টাকা জমা দেওয়া হয় কোষাগারে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। সরকারি টাকা অপচয়ের বিষয়ে তদন্তের দাবি সচেতন মহলের। পোনা তৈরি করার কোনো কার্যক্রম আমি 8 বছর এখানে আমি দেখি নাই। কাজ কাম দেখি না, বন্ধ হয়ে থাকে সবসময়। শুধুমাত্র সরকারি অর্থ লোপাটের জন্যই পড়ে আছে, ফাইলবন্দি অবস্থায়। সরকারি টাকার যে অপচয় হচ্ছে এটি তদন্ত হওয়া উচিত এবং এই বরাদ্দ বাতিল করা উচিত। রেন উৎপাদন কাগজে দেখানো হলেও উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন নতুন করে তারা উৎপাদন শুরু করবে। আর এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ জেলা মৎস্য কর্মকর্তা। পুকুরে আমাদের ব্রুড মাছগুলো আছে, জুলাইতে আমরা এটা প্রোডাকশনে যাব। এই প্রোডাকশনের জন্য আমাদের ব্রুড মাছের দরকার, আর ওই মাছগুলো পরিচর্যা করার জন্য আমরা ওখানে মাছের যে খাবার, চুন এগুলো দিতে হয়। 1982 সালে নির্মিত এই হ্যাচারির কার্যক্রম 1986 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। 2015 সালে মৎস্য বিভাগ আবারও কিছুদিনের জন্য রেণু উৎপাদন কার্যক্রম শুরু করলেও জনবল সংকট ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে আবারও বন্ধ হয়ে যায়। সেই থেকে বন্ধ রয়েছে সকল কার্যক্রম। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। এবার দেশের বাইরের খবর। ইরানে ফের ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড আক্রমণের বিষয়টি নিশ্চিত করে। এদিকে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ইরানের আইআরজিসির 4 সদস্য আছেন বলে জানা গেছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি বেশ কয়েকটি তেলবাহী জাহাজের চলাচল আটকে দিয়েছে। ইরাকে যুক্তরাষ্ট্র সৌদির হামলায় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় গোটা মধ্যপ্রাচ্য। বিভিন্ন গণমাধ্যমের খবর, আক্রমণে হতাহতের সংখ্যা বেড়েছে। নিহতদের মধ্যে ইরানের আইআরজিসির কয়েকজন সদস্য আছেন বলেও জানা গেছে। একে নিজেদের সার্বভৌমত্বের ওপর বিপজ্জনক আক্রমণ হিসেবে উল্লেখ করে কড়া নিন্দা জানিয়েছে বাগদাদ ও তেহরান। হরমুজ প্রণালী ঘিরেও প্রতিদিন বাড়ছে উত্তেজনার পারদ। ইরানি বন্দরের উদ্দেশ্যে যাওয়া 20টি বাণিজ্যিক জাহাজ ঘুরিয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন সেন্টকম। এছাড়া 2টি জাহাজ থামিয়ে দিয়েছে এবং আরও 2টিতে উঠে তল্লাশি চালিয়েছে মার্কিন সেনারা। এমন অবস্থায় প্রণালীতে নিজের অবস্থান কঠোর করেছে ইরানও। আইআরজিসির সতর্কবার্তা উপেক্ষা করায় প্রণালীতে 3টি তেলবাহী ট্যাঙ্কার থামিয়ে দেওয়ার দাবি করেছে তারা। তেহরানের ওপর একযোগে সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে কঠোর আঘাত হানার হুমকি দিয়ে বলেছেন এবার আঘাত হানার পালা যুক্তরাষ্ট্রের। তার এমন হুমকির পরপরই ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনারা। ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে টানাপোড়েনের মধ্যেই ওয়াশিংটন সফরে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বুধবার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দাবানলের ভয়াবহতা কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তিতে নেই ইউরোপ। ফ্রান্স ও স্পেনে উচ্চ তাপমাত্রার কারণে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে প্রশাসন। এরই মধ্যে গ্রিসের ক্রিট দ্বীপে দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 3 দমকল কর্মী। তুরস্কেও ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করে বলেছে চলমান দাবানল এবার গ্রিস ও ইতালিতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দাবানলে পুড়ছে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চল। টানা কয়েকদিন ধরে জ্বলতে থাকা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও জিরোন্দে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যেই লে পোর্জে সহ কয়েকটি এলাকায় রাতভর নতুন করে আগুন জ্বলে ওঠায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে লাখো মাস্ক বিতরণ করেছে সরকার। একই সঙ্গে প্রতিরক্ষা ও মহাকাশ শিল্পের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার পূর্বাভাস থাকায় নতুন করে পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। দাবানলের কারণে ফ্রান্সে এ পর্যন্ত কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর একটি বলে উল্লেখ করেছেন। দাবানলে পুড়ে গেছে লাখ লাখ একর বনভূমি, আর দেশের অধিকাংশ অঞ্চলের বায়ুমানও নেমে গেছে উদ্বেগজনক পর্যায়ে।
স্পেনেও আগুনের তীব্রতা কিছুটা কমেছে। মাদ্রিদের পশ্চিমাঞ্চলের দাবানলকে কারিগরিভাবে নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে সরকার। এর ফলে কয়েকদিন আগে ঘরছাড়া হওয়া হাজার হাজার মানুষকে বাড়ি ফিরতে দেয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেছেন, তাপমাত্রা বৃদ্ধি, কম আর্দ্রতা এবং দমকা হাওয়ার কারণে আগামী কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দমকল বাহিনী এখন আগুনের বিস্তার ঠেকানো এবং নতুন করে জ্বলে ওঠা রোধে কাজ করছে। তবে স্পেনের ক্ষয়ক্ষতির চিত্র এখনও ভয়াবহ। আভিলা প্রদেশের আগুন দেশটির সবচেয়ে বড় দাবানলে পরিণত হয়েছে। এরই মধ্যে পুড়ে গেছে 2 লাখ হেক্টরেরও বেশি বনভূমি। স্থানীয় প্রশাসন বলছে, আগুন আপাতত স্থির থাকলেও তীব্র গরমে যে কোনো সময় আবারও ভয়াবহ আকার নিতে পারে। গ্রিসের ক্রিট দ্বীপে প্রবল বাতাসের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে নতুন দাবানল। রেথিমনো এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় আটকা পড়ে প্রাণ হারিয়েছেন কয়েকজন দমকল কর্মী। আগুন লোকালয়ের কাছে ছড়িয়ে পড়ায় একের পর এক গ্রাম খালি করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, স্পেন ও ফ্রান্সের পর এখন সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে গ্রিস ও ইতালিকে ঘিরে। তুরস্কেও আগুনের সঙ্গে লড়াই অব্যাহত রয়েছে। পর্যটন নগরী মুগলায় কৃষি জমি থেকে শুরু হওয়া আগুন প্রবল বাতাসে ছড়িয়ে পড়েছে বনাঞ্চলে। নিরাপত্তার স্বার্থে কয়েক ডজন বাড়ির বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। খালি করা হয়েছে সরকারি হাসপাতাল। ধোঁয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে আন্তালিয়া সেইদিকেমের মহাসড়ক। আগুন নিয়ন্ত্রণে বিমান, হেলিকপ্টার ও শত শত দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো 3 অধিনায়ক অধ্যায়। ওয়ানডে ক্যাপ্টেনের দায়িত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দিল বিসিবি। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সাদা বলের ক্রিকেটের 2 ফরম্যাটে লাল সবুজের অধিনায়ক লিটন কুমার দাস এবং লাল বলে দায়িত্ব কন্টিনিউ করে যাবেন নাজমুল হোসেন শান্ত। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আপাতত এই দায়িত্ব পেয়েছেন লিটন, জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল। লিটনের ইনজুরি নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় ডিসিপ্লিনারি কমিটির সামনে ডাক পড়েছে মেডিকেল বিভাগের। জবাব চাওয়া হয়েছে তাদের কাছে। এদিকে এবছরের বিপিএল নিয়ে কোনো আশার কথা শোনাতে পারেননি বিসিবি বস। বেশ ঘটা করেই আমিনুল ইসলাম বুলবুল 3 অধিনায়কের হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটকে। শান্ত লিটন সে সময় বিষয়টি নিয়ে দ্বিমত প্রকাশ করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল বোর্ড। মিরাজের হাতে পড়ে খুব একটা খারাপ কাটেনি টাইগারদের এই ওয়ানডের পথ চলা। 24 ম্যাচে টস করতে নেমে 10 ম্যাচ জিতেছেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়গুলো পক্ষে দাঁড়াবে তার। কিন্তু এরপরও বোর্ডের পরীক্ষার খাতায় পাশমার্ক ওঠাতে পারেননি মিরাজ। প্রেসিডেন্ট তামিম ইকবালের সহজ স্বীকারোক্তি, যা চাওয়া হয়েছিল তা দিতে পারছিলেন না তিনি। ফলাফল, সাদা বলের 2 ফরম্যাটেই এখন থেকে ক্যাপ্টেন লিটন দাস। তবে এবার আর হুট করে সিদ্ধান্ত নেওয়া হয়নি। বোর্ডের ভাবনা জানানো হয়েছে মিরাজকেও। দুপক্ষের সমঝোতাতেই এসেছে সিদ্ধান্ত। লিটন দাস will be the white ball captain and Shanto will continue as red ball captain. The vice captain of the white ball will be Tohid Hridoy and the vice captain of red ball remains as it is. The level of performance তার থেকে আশা করছিলাম, and plus the outside, this is what we feel, the outside noises was probably affecting him. ক্রিকেটারদের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের আগে ভালোই বিপাকে পড়েছে ক্রিকেট বোর্ড। মেডিকেল বিভাগের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনাও হচ্ছে বেশ। বিষয়টি এড়িয়ে যাননি প্রেসিডেন্ট, জানালেন ডিসিপ্লিনারি কমিটির সামনে ইতোমধ্যেই ডাক পড়েছে মেডিকেল বিভাগের। শোকজ নোটিশ দিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সিলেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট সাথে এদেরকেও কথা হয়েছে। দে আর অলসো আনসারেবল যে কেন লিটন দাস জিম্বাবুয়ে গেল ইফ হি ওয়াজ নট ফিট এনাফ, বা পরবর্তীতে কেন রিপোর্ট এটা আসছে। বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে আরও একটা বিষয় নিয়ে, পূর্বাচল স্টেডিয়াম। তবে এবার যেন একটু ব্যাকফুটে বিসিবি। স্টেডিয়াম বানাতে সরকারের সহযোগিতা চান তামিম, তবে 3 বছরের মধ্যে সেন্টার অফ এক্সেলেন্স বানাতে চান বোর্ডের খরচে। We have agreed and board has agreed that we are going to start building the excellence center. So BCBর ফান্ড আমরা ইউজ করে আমরা এই এক্সেলেন্স সেন্টারটা কমপ্লিট করে ফেলব। স্টেডিয়ামের যে বিষয়টা আসছে, স্টেডিয়ামের বিষয়ের জন্য প্রবলি আমাদের এটা গভর্নমেন্টের ফান্ডিং লাগবে। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের বহুল চর্চিত বিষয় বিপিএল, কিন্তু এবছর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি হবে এরকম কোনো নিশ্চয়তা দিলেন না তামিম ইকবাল। বিপিএল আমি জাস্ট করার জন্য করব না। আই থিঙ্ক মেড ইট ভেরি ভেরি ক্লিয়ার। আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক উই হ্যাভ এনাফ টাইম টু হোস্ট দ্য বিপিএল প্রপারলি। বাট আমরা যদি ইনশাল্লাহ ভবিষ্যতে বিপিএল করি তখন আমরা প্রপারলি করব। এদিকে পারফরম্যান্স রিভিউয়ের জন্য জাতীয় দল টিম ম্যানেজমেন্টের কাছে 6 মাসের ভবিষ্যৎ পরিকল্পনা চেয়েছে ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।
ঢাকা। 3 দশক পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন দেখছে জার্মানি। 2038 বা 2042 সালের আসরের আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। 1974 ও 2006 সালের পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি। ডিএফবির বোর্ড সদস্য এক্সেল হেলম্যান জানিয়েছেন, বিশ্বমানের স্টেডিয়াম, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত অবকাঠামো থাকায় সফলভাবে বিশ্বকাপ আয়োজনের সক্ষমতা রয়েছে তাদের। তবে জার্মানির এই পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করছে ফিফার রোটেশন নীতির ওপর, কারণ 2030 সালের বিশ্বকাপ ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার যৌথ আয়োজনে হওয়ায় 2038 সালের সত্ত্ব পাওয়া জার্মানির জন্য সহজ হবে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 24-এর এদিন প্রোফাইল লাল করে শাসকের মসনদ নাড়িয়ে দেয় জনতা। আইডিয়া তারেক রহমানের বলছে ছাত্রদল। 6 সমন্বয়ককে ডিবিতে রাখা নিয়ে প্রশ্ন তুলে সর্বোচ্চ আদালত। দুপুরে ঢাকা আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হবে বৈঠক। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের আশা। এবং টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে আতঙ্ক, ঝুঁকির মাত্রা নিয়ে আরও নিরীক্ষার পরামর্শ। উপাদান ব্যবহারে নতুন করে মান নির্ধারণ করবে বিএসটিআই। এই ছিল সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। তাজমিল, আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।